নির্যাতিতা বাংলাদেশি তরুণীকে উদ্ধারের দাবি ভারতীয় গণমাধ্যমের। টিকটক গ্রুপ ঘিরে সক্রিয় নারী পাচার চক্র। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে ভেসে গেছে মাছের ঘের। 3 জেলাতেই ক্ষতি হয়েছে অন্তত 29 কোটি টাকা। এখনো খোঁজ মেলেনি মিতু বাবুল দম্পতির 2 সন্তানের। কোর্টে মিতুর বাবার দেয়া ঠিকানার কোনোটিতেই নেই তারা। ভিয়েতনামে করোনার নতুন ধরন শনাক্ত। ভারত ও যুক্তরাজ্যের ধরনের মিশ্রিত এ ধরনটি বাতাসে খুব দ্রুত ছড়ায়। এবং 8 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা চেলসির, ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে অল ব্লুজের বাজিমাত। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। ভারতের বেঙ্গালুরুতে নির্যাতিতা বাংলাদেশি তরুণীকে উদ্ধার করার দাবি জানিয়েছে দেশটির গণমাধ্যম। ওই তরুণীকে কেরালা থেকে উদ্ধার করে বেঙ্গালুরুতে নেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তারা। এদিকে টিকটক গ্রুপকে কেন্দ্র করে দেশে একটি আন্তর্জাতিক নারী পাচার চক্র সক্রিয় বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি ভারতে নির্যাতনের শিকার ওই তরুণী বাংলাদেশে থাকা তার এক বান্ধবীকে ফোন করে ফেসবুকে একটি গ্রুপের কথা জানান। একটা নতুন ফেসবুক দিয়া তোরে আমি পাঠাইছি, তুই ওইটার ভিতরে জলদি যদি আমার লগে কথা কর, ঠিক আছে? তোর লগে আমার কথা আছে, অনেক কথা আছে। এই ফোন কলের সূত্র ধরে সামনে আসে নির্যাতনের শিকার ওই তরুণীর বিদেশ যাওয়ার গল্প। পুলিশ জানাচ্ছে বাংলাদেশ ও ভারতে একটি মানব পাচারকারী চক্র সক্রিয়। এদের প্রধান টার্গেট টিকটকের জনপ্রিয়তা পাওয়ারা। সম্প্রতি ভারতে নির্যাতনের শিকার ও নির্যাতনকারী সবাই এই চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে গেছে। পুলিশ বলছে এই মানব পাচারকারী চক্রটি ফেসবুকে একটি গ্রুপ খুলে। সেই গ্রুপে প্রায় 700 থেকে 800 তরুণ তরুণী যুক্ত হয়। গত বছরের শেষের দিকে ঢাকার পার্শ্ববর্তী একটি রিসোর্টে এদের পুল পার্টি হয়। সেই পার্টি থেকেই ভারতে বেঙ্গালুরুতে গ্রেপ্তার হওয়া সবাই সিলেক্ট হয়। বেশ কিছু ছেলে মেয়েকে টিকটক গ্রুপে প্রাথমিকভাবে তাদেরকে অন্তর্ভুক্তি করে পরবর্তীতে তারা বৃহৎভাবে এদেরকে ইনভলভ করে তারা পাচারের কাজে সহযোগিতা করে। এ চক্রের ঘাঁটি বেঙ্গালুরুর আনন্দময় এলাকায়। ভালো বেতনে চাকরির প্রলোভনে সেখানে নিয়ে এদের বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিও পরিবারের কাছে পাঠানোর ভয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করায় এই গ্রুপ। এই ছবিগুলি দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে যে তুমি যদি আমাদের কথা না শোনো, আমাদের কথা অনুযায়ী এই হোটেলে না যাও বা এই কাজ না করো, তাহলে সেক্ষেত্রে এই ছবিগুলি আমরা ভাইরাল করে দেব। এই বিষয়ে তাদেরকে এই নিয়ন্ত্রণ রাখার জন্য এই কাজগুলি করে থাকে। এদিকে নির্যাতনের শিকার ওই তরুণীকে শনিবার উদ্ধার করেছে বেঙ্গালুরুর রামমূর্তিনগর থানা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুলিয়ায় চলন্ত বাসে গণধর্ষণ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এক আসামি। গ্রেপ্তার অন্য 5 আসামিকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদি তাহমিনার আদালতে হাজির করা হয় আসামিদের। এর আগে শনিবার আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী তরুণী। গেল রাত আনুমানিক 12:30 মানিকগঞ্জে বোনের বাসা থেকে নিজ বাসা নারায়ণগঞ্জ ফিরছিলেন গার্মেন্টস কর্মী এক তরুণী। নবীনগর থেকে আব্দুল্লাপুর পর্যন্ত যেতে ছোট ভাইকে সঙ্গে নিয়ে উঠেছিলেন নিউ গ্রাম বাংলা পরিবহনের একটি বাসে। টঙ্গী যাবার আগেই বাস থেকে নেমে যায় সব যাত্রী। হঠাৎই বাসটি কামারপাড়া থেকে ঘুরে যায় আশুলিয়ায়। সে সময় ছোট ভাইকে মারধরের পর তরুণীর উপর চলে নির্যাতন। ঘুরে 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 সিপার রোড দিয়ে লইয়া যায়, ঠিক আছে স্যার। আমারে মারছে, আপারে মারছে, পরে আপারে মনে করেন ধর্ষিত করছে, ঠিক আছে। ধর্ষিত করছে, আমারে মাইরা সামনে বয়েছে, সামনে বয়া কয় সোজা সামনের দিকে তাকাবে, পিছিয়ে তাকাবে, পিছিয়ে তাকাইলে একটা মাইরা গলা কেটে ফেলা দেবো। বাসটি ফের নবীনগর পৌঁছলে ওই নারীর ভাইয়ের চিৎকার শুনতে পায় টহল পুলিশ। এরপর বাসটি ধাওয়া করে চালক ও সহযোগী সহ 6 জনকে আটক করে পুলিশ। পরে ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। ভিতরে এই ভদ্র মহিলা এবং তার সঙ্গীয় যে আরেকজন ছিলেন তারা চিৎকার করছিলেন। তখন পুলিশ তাদের এই বাসটিকে পেছনে ধাওয়া করে, এই বাসটিকে থামানো হয় এবং বাস থেকে ভিকটিম এবং তার সাথে যিনি থাকেন আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শনিবার সকালে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই তরুণী।
পরে আসামিদের আদালতে হাজির করা হলে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় একজন। বাকি 5 জনের 5 দিন করে রিমান্ড চাইলে 3 দিন মঞ্জুর করে আদালত। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলের মানুষ। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গেছে অনেক ঘেরের মাছ। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত 29 কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছে ৭,৪৬৮টি মাছের ঘের। জেলা মৎস্য বিভাগের হিসেবে ক্ষতির পরিমাণ 16 কোটি টাকা, যা আরও বাড়তে পারে। খুলনার কয়রা, দাকব, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলায় তলিয়ে গেছে 8,000 ঘের। ক্ষতির পরিমাণ 8 কোটি 53 লাখ টাকার বেশি। আমপানে গত বছর ক্ষতি হয়েছিল প্রায় 97 কোটি টাকা। ইয়াসের প্রভাবে এখন সর্বশান্ত খামারিরা। এলাকার মানুষ সব নির্ভর করে হলে ঘেরের উপর, সে ঘের ডুবে গেছে, যাতে লাখ লাখ টাকার মাছ, চিংড়ি সম্পদ সহ রূপালী সম্পদ নষ্ট হয়েছে। অনেক মানুষের কাছ থেকে লিজ নিয়েছিলাম, সেখান থেকে ডুবে গেছে। আর ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কি পরিমাণ ক্ষতি হলো এটা সরকারকে জানাতে হবে। আমরা সেই জানানোর কাজটা এখন চলমান আছে। তারপরে সরকার যখন বরাদ্দ দিবে তখন আমরা সেগুলি দেব। ইতিমধ্যে যে ঘের যেগুলি নষ্ট হয়েছে, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে বিনামূল্যে এবং সুদবিহীন আবার মৎস্য চাষীদেরকে ঋণ দেওয়া হবে বলে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানিয়েছেন। জলোচ্ছ্বাসের পানিতে বাগেরহাটে বেশি ক্ষতি হয়েছে মাছের ঘেরে। রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলায় 5,000 ঘের ভেসে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5 কোটি টাকায়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে যে ক্ষতিটা হয়েছে তাতে আমাদের আগামী মাসের লক্ষ্যমাত্রা অর্জনে খুব একটা বাধা হবে না। সেটা ক্ষতি কাটিয়ে উঠবে, এই লক্ষ্যে আমরা বাগেরহাট মৎস্য অধিদপ্তর কাজ করছি। শুধু আশ্বাস নয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি উপকূলবাসীর। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে আরো জানাতে বাগেরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, বাগেরহাটে ভেসে যাওয়া মাছের ঘের মালিকদের ক্ষতিপূরণে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, আর ইয়াসের পর পানিবন্দী মানুষের অবস্থা কি এখন? আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, গত 26 তারিখে যে সিডরের ইয়াসের যে জলোচ্ছ্বাস হয়েছিল, জোয়ারের পানিতে বাগেরহাটে প্রায় 5,000 চিংড়ি ঘের ভেসে গেছে এবং সব থেকে বেশি ক্ষতি হয়েছে হচ্ছে বাগেরহাটে 4টি উপকূলীয় উপজেলা, একটা শরণখোলা, একটা মোংলা, একটা মোরেলগঞ্জ ও একটা রামপাল। সব থেকে বেশি ক্ষতি হয়েছে রামপালে। আমরা কিন্তু বিভিন্ন সময় এই যে উপকূলীয় এলাকার মানুষ কিন্তু দুর্যোগের ভেতর থেকেই হচ্ছে অতিক্রম করতে হয় আমাদের, এবং প্রতি বছরই কিন্তু কিছু না কিছু ঝড় জলোচ্ছ্বাস অথবা অমাবস্যা পূর্ণিমা তিথিতে কিন্তু আমাদের এলাকার ঘের কিন্তু ভেসে যায় এবং এতে প্রতি বছরই কৃষক চাষি আর্থিক ক্ষতির মুখে পড়ে। এবং এই আর্থিক ক্ষতির মুখে পড়ায় আমি কিন্তু কথা বলেছিলাম বিভিন্ন সময়ে কিন্তু আমাদের এই অঞ্চলে যতবারই এই দুর্যোগগুলো হয়, দুর্যোগে মানুষের চিংড়ি চাষীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এই সময় কিন্তু তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু কোনো প্রণোদনা পান না এবং ব্যাংক ঋণ, এনজিও ঋণ এইগুলাই কিন্তু বিড়ম্বনা আছে। ব্যাংক ঋণ, বিশেষ করে ব্যাংকে যখন একজন কৃষক ঋণ আনতে যায় তখন কিন্তু তাকে অনেক ফর্মালিটিস মেইনটেইন করতে হয় এবং সহজে কিন্তু সে ঋণ পায় না। এবং বিগত দিনে কিন্তু তারা কোনো সরকারের থেকে কোনো আর্থিক সহযোগিতা কিন্তু পায়নি। প্রতি বছরই এইভাবেই তাদের কিন্তু এই মাছের চাষ করতে হয়। তো আমি কথা বলেছিলাম এই বিষয়ে যে মৎস্য বিভাগ তাদের কোনো সহযোগিতা করবে কিনা। মৎস্য বিভাগ যেমনটি আমাকে জানিয়েছেন যে তারা সরকারকে বিভিন্ন সময়ে প্রস্তাব দিয়েছে যে এই অঞ্চলে যেহেতু চিংড়িতে বড় একটা ভূমিকা রাখে কিন্তু এই চিংড়ি, এবং বাংলাদেশের টোটাল রপ্তানি 30% কিন্তু বাগেরহাট থেকে আসে। তো বিভিন্ন সময় যে সরকারের রপ্তানি যে ভূমিকা রাখে কিন্তু সেই ভূমিকায় কিন্তু সরকার যেভাবে সহযোগিতা পাওয়ার কথা সরকারের কাছ থেকে কিন্তু সেইটা কিন্তু চাষি এখানে পায় না। আর আপনি যেটা বলছিলেন যে এই দুর্গত এলাকা,
আপনি যেমনটা বলছিলেন যে বাগেরহাটে দুর্গত এলাকার মানুষ এই এলাকায় কিন্তু পানি উঠেছিল এবং বিভিন্ন এলাকাতে পানি উঠেছিল, পানি কিন্তু নেমে গেছে এবং খুব বেশি মানুষ এখন অসুবিধার ভেতরে নেই। আর যারা অসুবিধার ভেতর ছিল তাদেরকে প্রশাসন তালিকা করে তাদেরকে কিন্তু খাদ্য এবং অর্থ সহায়তা করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অলিপ কুমার ঘটক। সার্চ ওয়ারেন্ট জারির পরও খুঁজে পাওয়া যাচ্ছে না প্রয়াত মিতু ও বাবুল আক্তারের 2 সন্তানকে। 19 মে আদালতে মিতুর বাবার দেয়া 4টি ঠিকানার কোনোটিতেই তাদের পাওয়া যায়নি। মিতু হত্যা মামলায় মোখলেসুর ইরাদ নামে আরেক সাক্ষী জবানবন্দিতে জানিয়েছেন, বাবুলের নির্দেশে ব্যবসায়িক পার্টনার সাইফুল তাকে 3 লাখ টাকা নড়াইলের মামুনকে পাঠাতে বলে। 2016 সালের 5 জুন চট্টগ্রামের জিএসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। 5 বছর নানা নাটকীয়তার পর বাবুল আক্তারকে মূল আসামি হিসেবে গ্রেপ্তার করে পিবিআই। হত্যাকাণ্ডের দিন সঙ্গে থাকায় মিতুর সন্তানের বক্তব্য নেওয়া জরুরি মনে করেছে পিবিআই, কিন্তু বাবুল আক্তার সন্তানদের ঠিকানা ভুল দেয়ায় বেগ পেতে হয় তদন্তকারীদের। সন্তানদের খুঁজে না পাওয়ায় 19 মে আদালতে আবেদন করেন মিতুর বাবা। পরে সার্চ ওয়ারেন্ট জারি করে আদালত, কিন্তু লাভ হয়নি। একাধিক লোকের সাথে কথা হয়েছে, থানা অফিসার তারা বলছে যে পাইনি আমরা, এবং তার বাসায় তালা মারা, যে সমস্ত ঠিকানা দেওয়া হয়েছে। এখন হয়তো পরবর্তীকালে আরো সম্ভাব্য ঠিকানা আছে, আমরা 31 তারিখে বলবো যে এখানে পাওয়া যায়নি, বাট এই সব ঠিকানাও থাকতে পারে। বাবুল আক্তার গ্রেপ্তারের আগে 1.5 বছর সন্তান ও দ্বিতীয় স্ত্রী নিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের এই বাসাতেই থেকেছেন। সেখানে গিয়ে জানা যায় বাবুল আক্তার গ্রেপ্তারের দিনই সন্তানদের নিয়ে বাসা ছাড়েন দ্বিতীয় স্ত্রী। ওনার ওয়াইফ আর কি, ওনার 2 বাচ্চা আর একটা ভাতিজা ছিল ছেলে। এরপরে আসেন বাসা কি ছেড়ে দিছে না? বাসা ছেড়ে। মিতু হত্যা মামলায় বাবুলের ব্যবসায়িক পার্টনার সাইফুল হকের স্টাফ মোখলেসুর ইরাদ জবানবন্দিতে জানিয়েছেন, মিতু হত্যার 3 দিন পর বাবুল সাইফুলকে ফোন করে 3 লাখ টাকা চান। সাইফুলের নির্দেশে ইরাদ সেই টাকা বিকাশে পাঠায় কাজী আল মামুনের কাছে। মামুন সেই টাকা পাঠায় মুসা ও ওয়াসিমকে। এই টাকা লেনদেনে যাবত 3 জন 164 দ্বারা জবানবন্দি দিয়েছে। এগুলি আবার ওই একটার সাথে আর একটা লিঙ্ক থাকে, তো এগুলো আস্তে আস্তে সবগুলো প্রমাণ করতে হবে। এ মামলার 8 আসামির মধ্যে এখনো পলাতক মুসা, কালু ও ভোলা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সীমান্তবর্তী বাগেরহাটের মোংলায় করোনা সংক্রমণ অস্বাভাবিকভাবে বাড়ায় আজ থেকে 8 দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। বর্তমানে এ উপজেলায় করোনা শনাক্তের হার 50%। গত 9 মে থেকে শনিবার পর্যন্ত মোংলায় 150 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে 86 জন করোনা রোগী, মারা গেছে 1 জন। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। লকডাউন চলার সময় মোংলায় প্রবেশ বা বের হওয়ায় নিষেধাজ্ঞার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারের যে বিধিনিষেধ আরোপিত আছে, এটা আমরা প্রশাসনের সঙ্গে আলাপ করে এটা আরো কঠোরভাবে পালন করার জন্য জনগণকে আজকের থেকেই আমরা বলছি যে বিধিনিষেধগুলো দেওয়া আছে এটা তারা কঠোরভাবে সবাই পালন করে। বেশ কিছু রোগী পাওয়া গেছে, এই কারণে আমরা পৌরসভায় ঢোকার জন্য বিভিন্ন পয়েন্ট ব্লক করে দিয়েছি, যাতে বিনা প্রয়োজনে মানুষ ঘোরার জন্য পৌরসভার ভিতরে প্রবেশ করতে না পারে। সেই প্রবেশ মুখগুলোতে কিছু ব্যারিকেড এবং পুলিশ আনসার বা স্বেচ্ছাসেবক বকরা থাকবে। এই নিয়ে আরো জানাতে মোংলা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, মোংলায় ভারতীয় ভ্যারিয়েন্টের কোনো করোনা রোগী শনাক্ত হয়েছে কিনা, আর লকডাউন কার্যকরের প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? গত 11 তারিখ থেকে এই পর্যন্ত 133 জেলার করোনা পরীক্ষা করা হয়েছে। তার ভিতরে 8 জনের করোনা, তার ভিতরে 8 জনের করোনা পজিটিভ। আমরা
দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। মোংলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম। বাংলাদেশে অবস্থান করা চীনা নাগরিকদের টিকা দেয়া শুরু হয়েছে। চীন থেকে উপহার পাওয়া সিনোফার্মের টিকাই তাদের প্রয়োগ করা হচ্ছে। ঢাকার 4 মেডিকেল কলেজে আজও চলবে এই কর্মসূচি। টিকা পাবেন 1800 চীনা নাগরিক। চীনের উপহার দেয়া সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা ঢাকায় এসেছে 12 মে। 25 মে মেডিকেলের শিক্ষার্থীদের প্রয়োগ করে সেই টিকাদান কার্যক্রম শুরু হয়। সেখান থেকে একটি অংশ পাচ্ছেন বাংলাদেশে অবস্থান করা চীনা নাগরিকরা, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন ও উন্নয়ন কাজে নিযুক্ত। তাদের এ টিকা দেয়া হচ্ছে। ঢাকা, সোহরাওয়ার্দী, মুগদা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজে চলছে এ কার্যক্রম। করোনার টিকা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দেশে অবস্থিত চীনা দূতাবাসকে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকেও। আমরা অত্যন্ত খুশি টিকা দিতে পেরে। চীন সরকারকে ধন্যবাদ বিদেশ থেকেও এ টিকা দেওয়ার সুযোগ করে দেয়। ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে মোট 456 জন চীনা নাগরিক নিবন্ধন করেছেন। এ হাসপাতালের পরিচালক জানান, শনিবার তাদের কেন্দ্রে 200-র বেশি চীনা নাগরিক টিকা দিয়েছেন। অনেকে আক্রান্ত হয়েছে, আরও হয়তো খারাপ অবস্থা হয়েছে, তো সেটা তাদের একটা রিকোয়েস্ট ছিল স্বল্প সংখ্যক চাইনিজ যারা আমাদের সাথেই কাজ করে, তো তাদের যে ভ্যাকসিনটা দেওয়ার জন্য আমাদের কাছে তালিকা পাঠিয়েছে। আমরা 2 দিনে আশা করছি আমরা তাদেরকে দিয়ে দিতে পারবো। অন্য 3টি হাসপাতালে 2 দিনে 400-র বেশি চীনা নাগরিককে টিকা দেয়া হবে। আজকে থেকে আমরা আমাদের এখানে 455 জন চীনা নাগরিকের টিকা দেওয়ার কথা। আমরা 2 দিনে দেবো, আজকে এবং আগামীকাল। এর অর্ধেক আজকে দেবে, আগামীকাল অর্ধেক দেবে। আমরা ইতিমধ্যে 9টা থেকে শুরু করেছি ফার্স্ট ডোজ, এবং কারো কোনো অসুবিধা হয়নি। চীন থেকে আরও 6 লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার হিসেবে আসছে শীঘ্রই। এছাড়া সিনোফার্ম ও সিনোভ্যাকের 1.5 কোটি ডোজ কিনবে সরকার। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের 2 পক্ষের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ 7 জনকে নিজেদের অনুসারী বলে দাবি কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার। শনিবার সন্ধ্যার দিকে কোম্পানিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট বাজারে মিছিল করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীরা। রাত 8টার দিকে পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে কাদের মির্জার অনুসারী ও তার ভাগ্নে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুর অনুসারীদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন 7 জন। তাদের নিজেদের নেতাকর্মী বলে দাবি করেন কাদের মির্জা। গুলিবিদ্ধদের চিকিৎসা দেয়া হচ্ছে নোয়াখালী জেনারেল হাসপাতালে। মধু স্কুলে পূর্ব পাশে এক গ্রুপ, ওরা আসি মধু স্কুলে আসবে, আমরা পশ্চিম পাশ থেকে মধু স্কুলে আসি, সবাই অত্তরই আমরা মিছিল করবো আর কি। কিন্তু ওরা ওই যে হাজিপাড়া নামক একটা জায়গা আছে, ওইখানে প্রথম গুলি করছে, মোটরসাইকেলে করে আসি, তারপর আমাদেরকে গুলি করছে। একটা চা দোকানের সামনে সবাই দাঁড়িয়েছি, তারা 3-4টা হুন্ডা নিয়ে আসি অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে। গানশট ইঞ্জুরি ছিল হাতে, পায়ে, পেটে। তারপর তাকে আমরা ইমার্জেন্সিতে এন্ট্রি করে তারপর দ্রুত আমরা ওয়ার্ডে ভর্তি দিচ্ছি। তারপরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এরপরে আবার আরও 6 জন আসছে, ওরা সবাই শরীরে বিভিন্ন অংশে গানশট ইঞ্জুরি। পুলিশ বলছে শনিবার 2 পক্ষের মিছিল করার কথা ছিল। সংঘর্ষের শঙ্কায় কর্মসূচি পালনে নিষেধ করা হয়েছিল তাদের। যখন জানছিলাম যে উভয় পক্ষ এই মিছিল করবে, পাল্টা মিছিল করবে, এই বিষয়টা আমার উভয় পক্ষকে আমরা কথা বলেছি মিছিল যাতে না করার জন্য। এরপরেও না শুনেই তারা এই প্রস্তুতিগুলো নিচ্ছে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নতুন করে যাতে কোনো সংঘর্ষ না ঘটে সেজন্য সতর্ক প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং জটিলতায় প্রতিদিনই যাত্রা বাতিল হচ্ছে অনেক সৌদি আরবগামী প্রবাসীর। অনেকে ধার করা টাকায় টিকিট কেটেও যাত্রা নিয়ে অনিশ্চয়তায়। প্রবাসীদের অভিযোগ, এ বিষয়ে সৌদি এয়ারলাইন্স থেকে সুস্পষ্ট কোনো তথ্য না দেয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। করোনা সংক্রমণ রোধে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। যারা 2 ডোজ করোনার টিকা নেননি সৌদি প্রবেশে তাদের 7 দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক। খরচের অর্ধেক দেবেন যাত্রী, বাকিটা ভর্তুকি হিসেবে দেবে সরকার। নতুন নিয়মে চরম ভোগান্তিতে সৌদি প্রবাসীরা। তারা জানান অনেকেই এসেছেন ফিরতি টিকিট নিয়ে।
এছাড়া সহসাই মিলছে না হোটেল বুকিং। হোটেলটা বুকিং আমরা কার কাছে যাবো? আমি ট্রাভেল এজেন্সির কাছে গেছিলাম, ওনারা পারতেছে না। তারপর এখানে আসে, তারপর বলে যে যেখান থেকে পারেন নিজ দায়িত্বে হোটেল বুকিং দেন। হোটেল বুকিং না হয় অনেকেরই ফ্লাইট বাতিল হয়েছে, তাই কখনো বিমানবন্দর, আবার সেখান থেকে কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে ছুটছেন সৌদি প্রবাসীরা। এয়ারপোর্টে গেছি 26 তারিখে রাতে, তখন সৌদি এয়ারলাইন্সের লোক বলছে যে সৌদি এম্বাসিতে আসতে, আর সৌদি এম্বাসির লোক বলে যে এয়ারপোর্টে যাইতে, তা বলছেনি। তারপরে আমাদের নেয় নাই, 26 তারিখে রাতে ফ্লাইট মিস হয়ে গেছে। আগামীকালকে রাত্রে আমার ফ্লাইট, এখন এই জায়গায় আসছি, বলতেছে বন্ধ, বুকিং দেওয়া যাবে না হোটেল। তো এয়ারপোর্টের কথা বলছিল, ওইখান থেকেও দেওয়া যাবে না। পরে এখন আর কিভাবে যাওয়া হবে? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে সৌদি আরবের হোটেল বুকিং সমস্যা সমাধানে কাজ করছেন তারা। ফরেন মিনিস্ট্রি অ্যাম্বাসেডার বা এমবাসিদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দেবে। মনে রাখতে হবে কি, তার এমবাসি কিন্তু ফরেন মিনিস্ট্রির আন্ডারে, এটা আমার মিনিস্ট্রির আন্ডারে না। তো এইসব দায়িত্ব কিন্তু ফরেন মিনিস্ট্রিকে নিতে হবে। ওখানে যে হোটেলগুলি আছে ওটার তালিকা বের করে কি কি রেটে ওখানে মানুষ যাবে এটা সেট করে দিয়ে আমাদেরকে বললে আমরা কিন্তু টাকা দিয়ে দেব। সৌদি প্রবাসীদের সমস্যা সমাধানে কুইক রেসপন্স টিম গঠন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো আসন্ন বাজেটের খবর। করোনা পরিস্থিতিতে দেশে বেড়েছে বেকারত্ব, কমেছে সরকারি বেসরকারি চাকরির সুযোগ। এই অবস্থায় হতাশায় ভুগছেন অনেকে। তাই আসছে বাজেটে তরুণদের জন্য বিশেষ বরাদ্দ রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। পরিকল্পনা মন্ত্রীও বলছেন, কর্মসংস্থান বাড়াতে থাকবে নানামুখী প্রস্তাব। দীর্ঘদিন ধরে দেশে কর্মসংস্থানের ধীর গতি, সেই সঙ্গে করোনায় নতুন করে বেড়েছে বেকারত্বের হার। এর মধ্যে তরুণদের জন্য বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ স্থগিত থাকা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS বলছে, দেশে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণদের 1/3 বা 33.32 ভাগই পুরোপুরি বেকার, আর 18.1% খণ্ডকালীন কাজে নিয়োজিত। অনেকেই হতাশ হয়ে গেছে যে চাকরি সার্কুলার হচ্ছে না, পরীক্ষা দিতে পারতেছে না। তো এরকম একটা অবস্থায় অবশ্যই তাদের কথা বিবেচনা রাখতে হবে বাজেটে। অনেক তরুণ উদ্যোক্তা শুধুমাত্র অর্থনৈতিক বিভিন্ন লোন বা এই ধরনের সুবিধার কারণে হারিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO বলছে, করোনা মহামারীতে সবচেয়ে ঝুঁকিতে তরুণ প্রজন্ম। কর্মসংস্থান না বাড়ায় বেকারত্বের হার বেড়ে দ্বিগুণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় কর্মমুখী বাজেট প্রস্তাবের পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। নিঃসন্দেহে কাজের সুযোগ বৃদ্ধি করতে হবে। এটা চ্যালেঞ্জের মুখোমুখি সরকার হবেন, কিন্তু সরকারকে একই সাথে আমার মনে হয় যে গ্রাম পর্যায়ে যদি তারা আরো ব্যাপকভাবে কর্মসৃজন কর্মসূচি তৈরি করেন। পরিকল্পনা মন্ত্রী বলছেন, করোনায় বিশ্বজুড়েই বেড়েছে বেকারত্ব, তাই আসছে বাজেটে বিভিন্ন প্রস্তাব যেমন থাকবে, তেমনি তরুণদের জন্য নতুন ধরনের কর্মসংস্থান তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমার তো জীবনে শুনি না ইউটিউবার একটা কাজ আছে, অথবা বিদেশি কোম্পানির সঙ্গে আউটসোর্সিং করে সারাদিন কম্পিউটার চালিয়ে এসে ভালো রুজি করে। এইভাবেই আমরা চাচ্ছি যে অর্থনীতির মধ্যে একটা পরিবর্তন আসুক, আধুনিক হাওয়ার পরিবর্তন আসুক। এই কাজটা এই মুহূর্তে চলছে, আমরা এটাকে সহায়তা করছি। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশে প্রতি বছর কমপক্ষে 22 লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য ধরা হলেও বাস্তবে হচ্ছে মাত্র 12 লাখ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আসন্ন বাজেটে যুবদের উন্নয়নে অর্থ বরাদ্দ বাড়ানো সহ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অ্যাকশন এইড ও ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে প্রাক বাজেট ভার্চুয়াল সংলাপে এ দাবি জানানো হয়। আলোচকরা বলেন, দুর্নীতি রোধ না হলে কোনো খাতেই কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। সংলাপে রাষ্ট্রের নীতি নির্ধারক অর্থনীতিবিদরা বলেন, যুবদের জন্য বিশেষ বরাদ্দ, বেকার ভাতা দেয়া ও নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্যাকেজের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা গড়ে তোলার সুযোগ করে দিতে হবে। পরিবেশ ও জলবায়ু খাতে বাজেট বৃদ্ধি ও টেকসই উন্নয়ন এবং ইন্টারনেটের দাম কমানো এবং সেবার মান বৃদ্ধি করার আহ্বান জানায় যুব প্রতিনিধিরা। সংলাপের সঞ্চালনা করেন ধ্রুবতারার নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী।
আজ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। দিনটি স্মরণে 15 দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। করোনা মহামারীর কারণে বরাবরের মতো দেশব্যাপী প্রকাশ্য কর্মসূচি পালন করতে না পারলেও 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে ভার্চুয়াল আলোচনা সভা, খাদ্য সামগ্রী বিতরণ, বস্ত্র বিতরণ ও আর্থিক সহযোগিতা। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে এই কর্মসূচি পালন করা হবে। শনিবার মাত্র 3.5 ঘন্টায় 4 বার ভূমিকম্প হয়েছে সিলেটে। মৃদু ভূমিকম্পে ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন পরপর কয়েকবার মৃদু ভূকম্পন বড় ভূমিকম্পের আভাস। ভবনের ফিটনেস ঠিক থাকার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন তারা। পরপর মৃদু কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সিলেট নগরবাসীর মধ্যে। উঁচু ভবনের বাসিন্দারা নেমে আসেন রাস্তায়। শনিবার সকাল 10:30 থেকে বেলা 2টার মধ্যে সিলেট অঞ্চলে ভূকম্পন অনুভূত হয় 4 দফা। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আঞ্চলিক আবহাওয়া অফিস বলছে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 2.8 থেকে 4.1 মধ্যে। উৎপত্তিস্থল বাংলাদেশ ভারত সীমান্তের জৈন্তাপুরে। মাত্র 13 কিলোমিটারের মতো জ্যাপ ছিল, যার কারণে এটা অনুভূত সব জায়গায় অনুভূত হয় নাই। আমাদের নিয়ারেস্ট স্টেশন হলো গিয়া কুমিল্লা, আর ওইদিকে ময়মনসিংহ আছে। কোনোটাতেই আমাদের এটা কাভারেজ দেয় নাই অন্য জায়গায়, শুধু সিলেটেই আমরা অনুভূতি ফিল করতে পারছি। বিশেষজ্ঞরা বলছেন গত 100 থেকে 150 বছর আগে সিলেট অঞ্চলে 3টি বড় মাত্রার ভূমিকম্প হয়েছে। 1869 সালে 7.5 মাত্রার, 1918 সালে 7.6 এবং 1923 সালে 7 মাত্রার ভূমিকম্প হয়। এগুলোর উৎপত্তি স্থল ছিল সিলেট থেকে 70 কিলোমিটারের মধ্যে। এছাড়া গত 3 মাসে 50টির মতো ছোট বড় ভূমিকম্প হয়েছে সিলেট অঞ্চলে। পরপর কয়েক দফা ভূকম্পন বড় ভূমিকম্পের আভাস বলছেন বিশেষজ্ঞরা। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে 6 থেকে 1 বছরের মধ্যে 7 মাত্রার ভূমিকম্পের আশঙ্কার কথাও জানাচ্ছেন তারা। যেরকম 1897 যখন বড় আর্থকুয়েকটা হয় তার আগে 1 বছর ধরে প্রায় 1000টা ছোট ছোট আর্থকুয়েক হয়েছিল। তবে ওটা 8 ম্যাগনিটিউড আর্থকুয়েক, ওর আগে হতেই পারে। বাট ছোট ম্যাগনিটিউড বা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক আগেও কিন্তু ফোরশক হয়, অর্থাৎ ছোট ছোট অনেকগুলো হয়। তা আমরা যারা কমিউনিটি যারা এগুলো নিয়ে কাজ করি তারা আমরা চিন্তা করছি যে এখানে একটা এই ছোট আর্থকুয়েকগুলো ইন্ডিকেট করে যে এখানে একটা বড় আর্থকুয়েক 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক যে কোনো সময় হতে পারে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম নগরী সহ বড় শহরের উঁচু ভবনগুলোর ঘাত সহনীয়তা ও স্থায়িত্ব পরীক্ষা করে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্ষার আগে ঝুঁকি বাড়াচ্ছে খোলা ড্রেন। দক্ষিণ ঢাকায় চলমান সংস্কার কাজের জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অল্প বৃষ্টিতেই হাঁটুপানি। বর্ষার আগে কাজ শেষ না হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার শঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসী। পদ্ধতিগত কারণে সংস্কার কাজে সময় বেশি লাগে বলে দাবি ডিএসসিসির। হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিট রোড প্রায় 2.5 মাস আগে শুরু হয় পয়ঃনিষ্কাশন ও রাস্তা সংস্কারের কাজ। পুরো সড়কে একসঙ্গে কাজ শুরু হয় ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। জলাবদ্ধতা এই এলাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। 2-1 ঘন্টার বৃষ্টিতেই হাঁটু পানি। এমন অবস্থায় বর্ষার আগে কাটা হয়েছে রাস্তা, আর প্রতিটি ম্যানহোলই খোলা। ফলে রাস্তায় ঢুকতে পারছে না যানবাহন, প্রায় ঘটছে দুর্ঘটনা। ছিল তো তখন মনে করেন যে পড়ে গেছে, এদিকে কাজ করছিল মনে হয়, তখন পড়ে গেছে। এটা শীতের মধ্যে করলে এটা ওই ভালো হইতো আর কি। আগে বর্ষাকালে তো পানি হয়ে থাকা সমস্যা তো হয়। এখন যদি ঠিকমতো কাজ না করে এখন কি করবো? অভিযোগের তীর ঠিকাদারের দিকে। স্থানীয়দের অভিযোগ, ঈদের আগে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদার প্রতিষ্ঠান, কিন্তু 2.5 মাসেও শেষ হয়নি পয়ঃনিষ্কাশন লাইনের কাজ। ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা মোর্শেদ কামাল এই রাস্তার ঠিকাদার। প্যানেল তো খোলা রাখতে হবে না, এটার মধ্যে পাইপ ঢুকাতে হবে, এটা শুকাবে, তার পাশ দিয়ে গ্যাস ফিট করবে। এটা এগুলো খুব দ্রুতই হচ্ছে। জুনে আমরা আশা করি যে মোটামুটি একটা ক্লিয়ার, মানে মোটামুটি শেষের দিকে থাকবে। শুধু হাতিরপুলেই নয়, দক্ষিণ ঢাকার আরও অনেক এলাকাতেই এই অবস্থা। সিটি কর্পোরেশন বলছে পদ্ধতিগত কারণে কাজ শেষ করতে সময় বেশি লাগে।
আমার যে শাখা প্রশাখা যেগুলা কাজ করার কথা, আমাদের ভিতরের যে নর্দমাগুলার বা আমাদের যেগুলা ওয়াসার থেকে যেটা আমরা যেগুলা বুঝে পেলাম, যেগুলা পানির স্টপ স্টোরেজের জন্য যাওয়ার কথা, যেগুলো মানে কাজগুলা কিন্তু আমাদের পদ্ধতিগত জটিলতার জন্য, জটিলতা বলবো না, পদ্ধতিগত ব্যবস্থাপনার জন্যও কিন্তু আমাদের 2-3 সপ্তাহ সময় লাগে। বর্ষা মৌসুমে ড্রেন পরিষ্কার বা রাস্তা সংস্কার কাজ না করার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কারের জন্য পরিকল্পনা থাকতে হবে নগর কর্তৃপক্ষের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা চেয়ারম্যানের ভাইকে হত্যার ঘটনা কেন্দ্র করে প্রতিদিন এলাকা জুড়ে চলছে লুটপাট। আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন হাজারো নারী পুরুষ। তবে এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের নীরবতার অভিযোগ উঠেছে। দিনে দুপুরে নিস্তব্ধ চারপাশ, মাঝে কিছু নারীর জটলা, চোখে মুখে আতঙ্কের ছাপ। এমন আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দাদের। একটি খুনের পরবর্তী সহিংস পরিস্থিতিতে ঘর ছেড়ে গেছেন গ্রামের প্রায় সব পুরুষ। এর মধ্যে একটি পক্ষ বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নারীদের শ্লীলতাহানি করছে বলে অভিযোগ স্থানীয়দের। মুন্সিপালিটি সব ছেলেরা, মনাবাড়ির ছেলেরা এসে হামলা দিছে, দিয়া ঘরে দরজা মজা আর লুঙ্গি আলগি এমন খারাপ খারাপ ভাষা আর বকা, এমন অবস্থা আমরা লুকাইয়া স্বর্ণে ভিতরে গিয়ে লুকাই লিছি। সাজানো জিনিস আমার কিচ্ছু নাই, সোনা গয়না টাকা পয়সা হঠাৎ লাগিয়ে আলমারি ভাঙিয়া যা আছে সব লেগে গেছে। চলতি বছরের 22 জানুয়ারি পূর্ব বিরোধের জেরে স্থানীয় মুন্সি ও লতিফ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে খুন হন উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির ভাই জামাল মুন্সি। স্থানীয়দের অভিযোগ, এরপর থেকেই প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা চালাচ্ছে মুন্সি গোষ্ঠী। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান হানিফ মুন্সি। আসামের আত্মীয় স্বজন ট্রাক দিয়ে ভরে তাদের মাল দিনের বেলায়, রাত্রে দিনে তাদের মাল তারা নিয়ে গেছে। হামলা ও লুটপাটের ঘটনা স্বীকার করে পুলিশ সুপার বলছেন, এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। যদি সে জনপ্রতিনিধি হয়ে থাকে, অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকে, তাইলে ওই হিসাবে বিবেচনা করে তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবে। সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা লাগবে না, আমরা জানি। দুপক্ষের বিরোধের জেরে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যন্ত্রাংশ নষ্ট থাকায় 3 বছর ধরে বন্ধ পটুয়াখালীর খেপুপাড়া রাডার স্টেশন। 2008 সালে কেনা একমাত্র ডপলার রাডারটি নষ্ট থাকায় নানা দুর্যোগে উপকূলবাসীর কোনো কাজে আসছে না এটি। কবে চালু হবে তাও জানে না স্টেশনের কর্মকর্তারা। ঘূর্ণিঝড়, কালবৈশাখী, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিতে 1969 সালে পটুয়াখালীর কলাপাড়ায় তৈরি করা হয় খেপুপাড়া রাডার স্টেশন। সবশেষ 2008 সালে 225 কোটি টাকা ব্যয়ে স্টেশনে বসানো হয় অত্যাধুনিক ডপলার রাডার। প্রায় 440 কিলোমিটার সীমার মধ্যে সব ধরনের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যেত এই স্টেশন থেকে। তবে 2018 সালে জুলাইয়ে রাডারের একটি যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। এরপর থেকে বন্ধ রয়েছে এই স্টেশনের কার্যক্রম। এই রাডার স্টেশন অকার্যকর থাকার কারণে আমাদের উপকূলবাসী এবং জেলেরা যথাসময়ে আবহাওয়ার পূর্বাভাস থেকে বঞ্চিত হচ্ছে এবং ঝুঁকির মধ্যে থাকছে। এই রাডার স্টেশনটি দ্রুত সময়ের মধ্যে চালু করার জন্য আমরা দাবি জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্টেশনটি চালু থাকলে দুর্যোগের পূর্বাভাস পাওয়া যেত। এতে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হতো। এটার যেই সুফলটা দীর্ঘদিন ধরে মানুষ আগে থেকে জানতে পারলে তাহলে আমরা বন্যা বা অন্যান্য যে কোনো কিছু সেই ব্যাপারে আমরা জাস্ট একটু সতর্ক হতে পারতো আগে থেকে। কবে নাগাদ রাডারের যন্ত্রাংশ আসতে পারে তা জানেন না স্টেশনে কর্মরত লোকজন। এ বিষয়ে কথা বলতেও রাজি হননি কর্মকর্তারা। তবে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের আশ্বাস বিভাগীয় কর্মকর্তাদের। এটা আধুনিক পর্যায়ে কার্যকর করার জন্য কিছু কার্যক্রম নেওয়া দরকার। এই ব্যাপারে আমরা প্রশাসনের পক্ষ থেকে কর্তৃপক্ষকে অবহিত করব। দেশে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ঢাকা, কক্সবাজার, পটুয়াখালী, রংপুর ও সিলেটে মোট 5টি রাডার স্টেশন রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রকৃতির বিরূপ আচরণে এবার দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা থেকে আশানুরূপ ডিম সংগ্রহ হয়নি। মিঠা পানির অভাবে হালদার তীরে একটি হ্যাচারিতে অন্তত 45টি কুয়ার 90 বালতি ডিম নষ্ট হয়ে গেছে। এ নিয়ে পরস্পরকে দোষারোপ করছে জেলে ও মৎস্য বিভাগ।
টানা কয়েকদিনের অপেক্ষার পর বুধবার রাতে হালদা নদীতে নমুনা ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ। নানা কারণে আশানুরূপ ডিম না পেয়ে লোকসানের মুখে অল্প ডিম নিয়েই সরকারি 3টি হ্যাচারিতে ডিম থেকে রেণু উৎপাদন শুরু করে জেলেরা। হালদাপাড়ে শাহ মাদারি হ্যাচারিতেও সরকারি ব্যবস্থাপনায় 45টি কুয়ায় রাখা হয়েছিল 90 বালতি ডিম, কিন্তু পানির অভাবে রেণু উৎপাদনের আগেই নষ্ট হয়ে গেছে এসব ডিম। এ পর্যন্ত সুফল বুক হারানো করি আরো দুঃখর বুকে করে দিতে এই হাজারের মধ্যে 4500 মধ্যে কয়টার মধ্যে ডিম আছে দেখো সবগুলো খালি। ডিপ টিউবওয়েলও নাই, এখানে কোনো পুকুরও নাই, যার কারণে আমরা নদীর পানি ব্যবহার করতে হয়েছে। হালদা গবেষকরা বলছেন 2007 সালে প্রতিষ্ঠিত এই হ্যাচারিতে নির্মাণ ত্রুটি আছে। এখানে নেই মিঠা পানির উৎস। নিজস্ব কোনো পানির ব্যবস্থা করা হয়নি, সম্পূর্ণ হালদার পানির উপর নির্ভর করে এই হ্যাচারিগুলো পরিচালনা করা হচ্ছে। হালদার পানিতে এখন কখন পানি নিবে? জোয়ারের সময় পানি নেবে, জোয়ারের সময় স্যালাইন পানি, স্যালাইন ওয়াটার ডুবের সাথে পোনাগুলো সব মারা যাবে। তবে এসব ক্ষতির দায় নিতে রাজি নয় মৎস্য বিভাগ। উল্টো তাদের অভিযোগ, জেলেদের একাধিকবার অনুরোধ করা হলেও মিঠা পানির উৎস থেকে পানি নেননি তারা। হ্যাচারিতে পুকুর আছে, ওরা কখনো পুকুরের পানিটা ব্যবহার করতে চাইতো না। ওরা বলতো যেখান থেকে ডিম আসছে আমরা সেই পানিটাই ব্যবহার করব। এটা দুর্ভাগ্যজনক যে নদীতে এত বেশি লবণাক্ত পানি ছিল, যেটার জন্য ওনারাও জানতো না, আমরাও প্রস্তুত ছিলাম না। এবার এই হ্যাচারিতে জেলেরা 90 বালতি ডিম থেকে কমপক্ষে 20 কেজি রেণু উৎপাদনের আশা করেছিল, যার বাজার মূল্য প্রায় 25 থেকে 30 লাখ টাকা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্বে একদিনে করোনায় 10,500 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,84,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 35,47,000, আর আক্রান্ত 17,06,00,000 লাখের বেশি। ভারতে একদিনে মারা গেছে 3,614 জন, নতুন শনাক্ত 1,74,000। সোমবার থেকে লকডাউন শিথিলের পরিকল্পনা থাকলেও তা 7 জুন পর্যন্ত বাড়িয়েছে দিল্লি। তবে শর্ত সাপেক্ষে খোলা রাখা যাবে নির্মাণ প্রকল্পের কাজ। ভারতের পর বিশ্বে একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। নতুন 1,971 জন সহ দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে 4,61,000। করোনা সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বের শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে উল্লেখজনক হারে কমেছে একদিনে আক্রান্ত ও মৃত্যুর হার। 24 ঘন্টায় সেখানে মৃতের সংখ্যা 345 জন। নতুন শনাক্ত 11,867 জন, যা গত বছরের 23 মার্চের পর একদিনে সর্বনিম্ন। ভিয়েতনামে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করে দেশটির স্বাস্থ্যমন্ত্রী নুগেইন থান লং জানান, নতুন এই ধরন ভারত ও যুক্তরাজ্যে পাওয়া করোনার ধরনের মিশ্রিত রূপ। এটি খুব দ্রুত বাতাসে ছড়াতে সক্ষম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 2020 সালে করোনা পরিস্থিতি ভালোভাবে সামলে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। তবে সম্প্রতি দেশটিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। বড় শহরগুলোতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই করোনার নতুন ধরন শনাক্তের ঘোষণা দিয়েছে ভিয়েতনাম। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী নুগেন থান লং জানিয়েছেন, সম্প্রতি শনাক্ত হওয়া রোগীদের জিন সিকোয়েন্সিংয়ে করোনার নতুন ধরন পাওয়া গেছে, যা যুক্তরাজ্যের B.1.1.7 এবং ভারতের B.1.6.1.7.2 এর মিশ্রিত রূপ। এর আগ পর্যন্ত দেশটিতে করোনার 7টি ধরন শনাক্ত হয়। স্বাস্থ্যমন্ত্রী লং জানিয়েছেন, এই নতুন ধরন আগের যে কোনো ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক, রূপও দ্রুত বদলাতে সক্ষম। সে কারণেই ভিয়েতনামের বেশিরভাগ অঞ্চলে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। তবে করোনার নতুন ধরনের নাম ও বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মহামারী শুরুর পর ভিয়েতনামে শনিবার পর্যন্ত আক্রান্ত 6,700-র বেশি, আর গত এপ্রিলের শেষ থেকে 63 প্রদেশের 31টিতে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে কমপক্ষে 3,600 জনের। এ সংখ্যা মোট সংক্রমণের অর্ধেকের বেশি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের 11টি দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও সৌদিতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দেশগুলো হল সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান। রোববার থেকে সেসব দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের সীমান্ত খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে সৌদি নাগরিক, কূটনীতিক, চিকিৎসক ও তাদের পরিবার ছাড়া অন্য দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
কানাডার একটি পরিত্যক্ত আদিবাসী স্কুলের গণকবরে মিলেছে 215 শিশুর দেহাবশেষ। তারা সবাই ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী। বিষয়টিকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডায় আদিবাসী অঞ্চল ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকায় বৃহস্পতিবার মেলে একটি গণকবরের সন্ধান। উদ্ধার হয় 215 শিশুর দেহাবশেষ। এর মধ্যে 3 বছর বয়সী শিশুও রয়েছে। শুক্রবার পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় সব দেহ অবশেষই কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীর। সেই স্কুল বন্ধ হয়ে যায় 1978 সালে। এই ঘটনাকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে। এই ঘটনা দেশের ইতিহাসের অন্ধকার ও লজ্জাজনক অধ্যায়ের একটি নমুনা। অষ্টাদশ শতকের শেষ থেকে 19বিংশ শতকের শুরুর দিকে ইউরোপীয় শরণার্থীরা কানাডায় এলে সংঘাত হয় রেড ইন্ডিয়ানদের সঙ্গে। তবে ইউরোপীয়দের আধুনিক অস্ত্র প্রযুক্তির সামনে দাঁড়াতে পারেনি আদিবাসীরা। পরে ধর্মান্তকরণ ও সভ্য করে তোলার নামে কানাডা জুড়ে আবাসিক স্কুল গড়ে সেটেলাররা। কানাডার সরকারি হিসাবে সে সময় দেশটিতে আদিবাসী আবাসিক স্কুল ছিল 139টি। 1.5 লাখের বেশি শিশুকে সেখানে ভর্তি করা হয় জোর করে। তাদের ব্যাপক শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 8 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতল চেলসি। পর্তুগালের পোর্তোতে ফাইনালে ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়েছে অল ব্লুজরা। শুরুতে বল দখলে এগিয়ে ছিল গার্দিওলা শিষ্যরা। টোকিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশের প্রতিনিধি জহির রায়হান গ্রেটেস্ট শো অন আর্থে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকলেও লাল সবুজকে প্রতিনিধিত্ব করতে হবে গর্বিত এই অ্যাথলেট। প্রত্যাশার কমতি নেই বাবা মা ও শেরপুরবাসীর। বাস্তবতা জেনেও জহিরকে নিয়ে বড় স্বপ্ন সবার। অলিম্পিকে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকে বাংলাদেশ। ট্রায়াল থেকেই ছিটকে পড়েন অ্যাথলিটরা। তারপরও অলিম্পিক বলে কথা, লাল সবুজ পতাকা নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মধ্যে আনন্দ খোঁজেন সবাই। ব্যতিক্রম নন স্প্রিন্টার জহির রায়হানও। অ্যাথলেটিক্স ফেডারেশন জহিরকে অলিম্পিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশসেরা স্প্রিন্টার ইসমাইল শিরিনকে বাদ দিয়ে জহিরকে পাঠানোর সিদ্ধান্তে সমালোচনা হয়েছে। তাতে মনসংযোগে ছেদ পড়ছে না জহিরের। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মাঝে খুঁজে নিচ্ছেন আনন্দ। 2021 টোকিও অলিম্পিকে আমার অ্যাথলেটিক্স ফেডারেশন আমাকে মনোনয়ন করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সমস্ত কিছু বিবেচনা করে আমাকে আজকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে। বাস্তবতা জানেন জহিরের বাবা মাও। তারপরও সন্তানকে নিয়ে আশায় বুক বাঁধছেন তারা। এই বাংলাদেশের এবং বাঙালির জাতির জন্য অলিম্পিক গেমসে যেন একটা কিছু করতে পারে। আমার ছেলে অলিম্পিকে চান্স পাইছে। আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া প্রার্থী। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আসার আগে ফুটবলে ধ্যান জ্ঞান ছিল জহিরের। হাতে খড়ি হয়েছিল সাধন বসাকের হাত ধরে। শিষ্যকে অলিম্পিকের মঞ্চে দেখতে পেরে গর্বিত জহিরের কোচ। শেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা থেকে দেয়া হয়েছে সংবর্ধনাও। একাডেমির ছেলেরা যখন বিদেশে যায় আমি তখন নিজে ওদের সঙ্গে বিদেশে যাই, আমার মনটা যায়। আমি তাদের মাধ্যমেই আমি অলিম্পিকেও যাবে, আসলে আমিও যাব। বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে স্বর্ণপদক পেয়েছে। আমরা আশা করছি সে অলিম্পিকে অংশগ্রহণ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। মাশরাফিকে দিয়ে যেমন নড়াইলকে চেনে সবাই, তেমনি জহিরকে দিয়ে শেরপুরকেও চিনবে ভিন্নভাবে, এমন প্রত্যাশা সবার। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। নির্যাতিতা বাংলাদেশি তরুণীকে উদ্ধারের দাবি। ভারতীয় গণমাধ্যমে টিকটক গ্রুপ ঘিরে সক্রিয় নারী পাচার চক্র। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে ভেসে গেছে মাছের ঘের। 3 জেলাতেই ক্ষতি হয়েছে অন্তত 29 কোটি টাকা। এখনো খোঁজ মেলেনি মিতু বাবুল দম্পতির 2 সন্তানের। কোর্টে মিতুর বাবার দেওয়া ঠিকানার কোনোটিতেই নেই তারা। ভিয়েতনামে করোনার নতুন ধরন শনাক্ত। ভারত ও যুক্তরাজ্যের ধরনের মিশ্রিত এ ধরনটি বাতাসে খুব দ্রুত ছড়ায়। 8 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা চেলসির। ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে অল ব্লুজের
এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।